রাজনৈতিকভাবে নচিকেতার বিরুদ্ধে আমি বটেই। সেটা নচিদাও জানে খুব ভালোভাবে। নচিতার সঙ্গে আমার সম্পর্কটা আছে স্কুল বেলাতে। নচিকেতা নচিকেতা আমি না মেনে নিতে পারি না। নচিকেতাকে কেউ বলবে এই নচি গাও, আর নচিকেতা গাইতে শুরু করে দেবে। এইটা আমার কাছে কষ্টকর, এটা আমার কাছে বেদনাদায়ক। ছড়িয়ে ছিটিয়ে থাকে লাল রং, বুঝলে না তুমি গুরুত্বটাই। সেটা নচিকেতা চক্রবর্তী তো 2025-এ দাঁড়িয়ে গাইছে। আমরা আমাদের নেপোটিজম আছে, মানে আমরা সেই ক্যাপ্টেন হুড়রা থিয়েটার থেকে শুরু করেছি, তারপরে না দেবদীপ আমাকে ছেড়েছে, না আমি দেবদীপকে ছেড়েছি। আমার তো মনে আছে একটা স্টুডিওতে কুণাল ঘোষ এবং শত্রুপ দা একত্রে গান বাজনা করছিল, গিটার বাজাচ্ছিল, পুজোর আড্ডা ছিল। পুজোর আড্ডা। তোমার মনে হচ্ছে এই বিতর্কটা? মানে আমি কিছু জায়গা না ফেক কিছু জিনিস দেখতে পেলে আমি একটু দূরে চলে যাই। আমি বুঝতে পারছি যে যারা হেসে ভালো বলছে সেটা ভালো না, বাইরে গিয়ে আমার গালাগালি, এবং গালাগালিটা যে দেয় সেটাও আমি জানতে পারি। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে শুনতাম বা যখন থেকে বুঝতে শিখেছি ইফি মানে হচ্ছে এ তো কোনোদিন পাবো না, এত বড় বড় সিনেমা পায়, মানে তো কারা কারা পায় আর কি। ইফি গোয়া মানে ইন্ডিয়ান প্যানোরামা, মানে কল্পনা করতে পারিনি যখন লিস্ট বেরিয়েছে যে ইন্ডিয়ান প্যানোরামাতে অঙ্কই কঠিন সিলেক্ট। ফেসবুকে একটা অদ্ভুত বিতর্ক একটু আগে দেখছিলাম, কোন ছবিটা সব থেকে বেশি বিস্ময়কর, সৌরভ গাঙ্গুলির সঙ্গে অনুব্রত মণ্ডল নাকি সৌরভ পালধির সঙ্গে নচিকেতা? একাধিক বিতর্ক। তবে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো ছবির পিছনে যে অঙ্ক আছে সেই অঙ্কটা তো কঠিন বোঝা যাচ্ছে, কিন্তু অঙ্কের সমীকরণগুলো যিনি সাজিয়েছেন, সেই প্রশ্নপত্র যিনি সেট করেছেন, সেই মাস্টার সৌরভ পালধি আমার সঙ্গে এই মুহূর্তে আছেন। সরাসরি তার থেকে জানবো। দাদা, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। ফেসবুকে তো বহু বিতর্ক হচ্ছে, তুমি একটা নচিকেতার পাশে বসে সুন্দর একটা গান পোস্ট করেছো, কমেন্ট গুলো কি এক্সপেক্ট করেছিলে তুমি? হ্যাঁ, আমি এক্সপেক্ট করেছিলাম। খুব স্বাভাবিকভাবেই বিতর্কটা হয়েছে। আমার তাতে কোনো রাগ নেই, কারণ খুব স্বাভাবিক, মানে ভালো করলে এই প্রশ্নটা তুললে বলে এটা বলার প্রয়োজন ছিল বোধহয়, যে নচিকেতার তো আমি কেন, মানে গত কয়েক দশক ধরে বহুজন আমরা পাগলের মতো ফ্যান। মানে নচিকেতা আমাকে বড় করেছে, এটা বলতে আমার কোনো অস্বীকার করার জায়গাই নেই। রাজনৈতিকভাবে নচিকেতার বিরুদ্ধে আমি বটেই। সেটা নচিদাও জানে খুব ভালোভাবে। নচিতার সঙ্গে আমার সম্পর্কটা আছে স্কুল বেলাতে। তখন আমাকে কেউ চিনতো না সেই সময় থেকে। আমার মাকে খুব শ্রদ্ধা করতেন নচিকেতা, মানে আমরা খুব ঘনিষ্ঠ আর কি নচিকেতা। তো রাজনৈতিকভাবে আমি ওই নচিতা খুব মজা করে বলে যে আমি এই একটা আমাদের নচিতা এলো কিসে জানুয়ারি মিউজিক লঞ্চটার সময়। হ্যাঁ, নচিতা যখন এলো লাস্টে বেরোনোর সময় বলেছিল আমি কোথাও এতক্ষণ থাকি না, সৌরভের জন্য এবং রানার জন্য থাকলাম, তবু সৌরভ আমাকে বলে নচিতা তুমি বদলে গেছো। এইটা নচিতাকে আমি সবসময় উঠতে বসতে বলি, কারণ স্বাভাবিকভাবে আমি তার রাজনৈতিক একেবারে বিরুদ্ধে একজন থাকা মানুষ। নচিকেতা নচিকেতা আমি না মেনে নিতে পারি না। নচিকেতাকে কেউ বলবে এই নচি গাও, আর নচিকেতা গাইতে শুরু করে দেবে। এইটা আমার কাছে কষ্টকর, এটা আমার কাছে বেদনাদায়ক। নচিকেতার গান আমি ভালোবাসি, আজীবন ভালোবাসবো। তাতে যদি আমার ওপর কেউ রাগ করে, এটা তো আমি নিজে একজন শিল্পী, আমি কি করে তার গানকে রিজেক্ট করবো? আমি পারবো না তার গানকে রিজেক্ট করতে, তার রাজনীতিকে রিজেক্ট করে চলবো তো বরাবর। কিন্তু যে বিতর্কটা হঠাৎ করে তৈরি হলো, যে কমেন্ট, তোমারও খুব ক্লোজ কিছু মানুষ আমি দেখছিলাম কমেন্ট করেছে, তোমার কি মনে হয় যে আমরা সমস্ত সমীকরণ, সমস্ত সম্পর্ক এখন রাজনীতির আঙিনাতে ভাবছি? হ্যাঁ, খানিকটা তো বটেই। মানে এটাতেও ভুল নেই, সমস্ত সমীকরণ রাজনীতির আঙিনাতে ভাবতে আমারও অসুবিধা নেই, ভাবা ভালো। কিন্তু একটা জায়গা ভাবতে হবে, যারা যারা কমেন্ট করছেন আমার তাদের প্রতি, মানে তারা আমার খুব অনেকে কাছের মানুষ, অনেকে হয়তো পরিচয় নেই কিন্তু আমার শ্রদ্ধার মানুষ। কিন্তু বিষয়টা বুঝতে হবে যে আমি কিন্তু এই ফিল্ডের মানুষ। হ্যাঁ, যারা কমেন্ট করছেন তারা কেউ এই ফিল্ডের নন। আজকে এটাও সত্যি, ধরো যে ভদ্রমহিলা বা ভদ্রলোক কমেন্ট করছেন তিনি একটা অফিসে চাকরি করেন, তো সেই অফিসে সবাই তো বাম মনস্ক তা নয়, সেখানে নানান মনস্ক মানুষ আছে। তিনি কি তার সঙ্গে কথা বলছেন না? তিনি কি তার সঙ্গে চা খেতে যাচ্ছেন না? তিনি কি তার সঙ্গে গল্প করছেন না? এই যেমন কৌশিক করের সময় তোমরাও ইন্টারভিউ করেছিলে, আমার কি কৌশিক করের সঙ্গে আজকে কথা হয় না? হ্যাঁ, রেগুলার কথা হয়। কৌশিক আমাকে অঙ্ক কি কঠিন নিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছে, ওর চাবিওয়ালা রিলিজ করবে, আমি ওকে শুভেচ্ছা বার্তা জানিয়েছি, আমাদের রেগুলার কথা হয়। কিন্তু ওই রাজনৈতিক ভাবে আমার ক্ল্যাশ ওর সাথে থেকেই যাবে, সেটা কিচ্ছু করার নেই। তো ক্ল্যাশ থাকুক, অসুবিধা কোথায়? কাজ করবো না কেন? কাজ করতে অসুবিধা নেই। মানে আমার নচিকেতার গানটা যারা শুনেছে তারা বুঝতে পারবে। নচিকেতাও বলেছে যে এই গানটা আমাকে দিয়ে গাইয়ে নিলি, কারণ গানের যা লিরিক এই সময় সাধারণ একটা গান আমি দেখেছি। এবং
ছড়িয়ে ছিটিয়ে থাকে লাল রং, হুম বুঝলে না তুমি গুরুত্বটাই। হুম সেটা নচিকেতা চক্রবর্তী তো 2025-এ দাঁড়িয়ে গাইলো। গাইছে। না, সিমিলার একটা ঘটনার কথা মনে পড়ে, তোমার হয়তো মনে আছে একটা স্টুডিওতে কুণাল ঘোষ এবং শত্রুপ দা হুম। একত্রে গান বাজনা করছিল, হ্যাঁ, গিটার হ্যাঁ, হ্যাঁ, বাজাচ্ছিল, একটা পুজোর আড্ডা ছিল। পুজোর আড্ডা। তোমার ঠিক, মনে ঠিক। হচ্ছে এই বিতর্কটা, মানে আমি তোমাকে এর জন্য বলছি যে আমরা কি সমস্ত বিষয়কে খুব কঠিন করে ভাবছি, জীবনের অঙ্কটা কি কঠিন হয়ে হ্যাঁ, যাচ্ছে? জীবনের অঙ্ক তো কঠিন, এবার সেটা সরল করতে হবে। এই সরলের দায়িত্ব এরা তিনজন নিয়ে নিয়েছে। হুম হ্যাঁ, যে ইজি করে দেবো জীবনের অঙ্ক। জীবনের অঙ্ক এরা যে চরিত্রগুলোও করছে, এদের জীবনের হুম। অঙ্কগুলো খুব কঠিন। হুম যে মানে এরা যেমন কলকাতায় থাকে, মানে এদের হুম। চরিত্রগুলো কলকাতায় থাকে, হুম তারাও আধার কার্ডে কলকাতা লেখে, কিন্তু কলকাতার যে সুযোগ সুবিধা, মানে নিউ টাউন রাজারহাট থেকে হয়তো 10 মিনিটের হাঁটা দূরত্বে এরা বসবাস করে, কিন্তু যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেগুলো কিছুই পায় না, এবং দারিদ্রতায় ভোগে। হুম তো ওই যে জটিলের মধ্যে তো ওরা আনন্দে থাকছে, ওদের আনন্দ ওরা ওদের মতন করে খুঁজে বের Right. করছে। তো রাজনীতি থাকুক সবকিছুর মধ্যে, হুম। রাজনীতি ছাড়া একটা জীবন হতে পারে না। ওই মানে when politics determine your future you should determine your politics, এটা Right. একটা ছোটবেলা থেকে সবার শেখার Right. বিষয়, যে আমি রাজনীতি নির্ধারণ করবোই অবশ্যই, কারণ রাজনীতি আমাকে নির্ধারণ করবে আগামী দিনে। তো সেটা থাকুক, কিন্তু সবকিছুকে গুলিয়ে না দিলেই হলো। হুম গুলিয়ে ফেলাটাতে গন্ডগোল, বাকি ইসি চলুক না, অসুবিধা নেই তো। মানে ওই যে আমি এখন খোলামকুচিতে অর্পিতা ঘোষ অভিনয় করেছিল, তখনও এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল আমাকে, যে অর্পিতা ঘোষ তোমার ছবি। জানলাম সে কালকে চুরি করে ধরা পড়লে আমি সবার আগে তাকে চোর Right. বলবো, আমার তাতে বলতে আমার দুবার মুখে আটকাবে না। Right. এবং নচিদার ক্ষেত্রেও তাই, নচিদার রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আমি 10 বার বিরোধিতা করব, কিন্তু আমি গান বাড়িতে তো শুনবোই। রাইট। সৌরদা, একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, তুমি যখন প্রথম খোলামকুচি করেছিলে, আমি ইন্টারভিউ করেছিলাম মুড়িবাবার Right. অফিসে, তোমার নাটকে আমি ইন্টারভিউ করেছি, তোমার পলিটিক্যাল বহু ইন্টারভিউ আমি নিয়েছি। আমার যে প্রশ্নটা কোনোদিন জিজ্ঞাসা করা হয়নি, বিকজ তুমি যখন কলকাতা কলম্বাস করেছিলে আমি তোমাকে পাইনি ওইভাবে। হ্যাঁ। আমার প্রশ্ন হলো, তুমি যখন তখন বোধহয় ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল না, তখন ইন্ডিপেন্ডেন্ট বাংলা হয়নি। যাই হোক, 10 লক্ষ সাবস্ক্রাইবার হবে হয়তো, ধন্যবাদ সকলকে, সৌরভ দ্বারা সাপোর্ট করেছে বলে হয়েছে। না না, দারুণ দারুণ চলছে। যাই হোক সৌরভ দা, একটা প্রশ্ন আমার করতে ইচ্ছা করে, তুমি তো শিল্পী, তুমি পরিচালক, তোমার একটা রাজনৈতিক সত্তা আছে। আমরা তো বড় বেশি অভিযোগ করি যে এখনকার শিল্পীরা রাজনীতি নিয়ে কথা বলেন না, তোমরা 2-3 জন যারা বলো। এই সিনেমাটা এখন বানালে তোমার কোনটা কাজ করেছে? ওই আমি তোমার নাটক দেখলাম, থিয়েটার দেখলাম, সেখানে এই ছোট ছোট রাজনৈতিক সমীকরণগুলো ঢুকিয়ে একটা জোকসের আঙিনায় প্রেজেন্ট করা। আমার বক্তব্য, এই রাজনৈতিক সত্তাটা কি এই অঙ্ক কি কঠিনের স্ক্রিপ্ট লেখার সময় তোমার কাজ করেছে? হ্যাঁ, মানে আমি যাই বানাই, থিয়েটার বানাই, সিনেমা বানাই, আমি সোশিও পলিটিক্সের বাইরে কিছু করব না। মানে আমার শুধুমাত্র আনন্দ দেওয়াটা আমার উদ্দেশ্য নয়, সেটা সিনেমার ক্ষেত্রেও নয়, থিয়েটারের ক্ষেত্রেও নয়। আমার আনন্দ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাজ হচ্ছে রেসপন্সিবিলিটি। মানে এইটা আমার সবসময় মনে হয়েছিল, যখন এই যে এতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে রাজ্যে, স্কুল খুলছে না, তাহলে এই ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করবে? আমার সবসময় একটা মানুষ হিসেবে মনে হয় যে প্রত্যেকটা মানুষ তার অর্থনীতি, পরিবারের অর্থনীতি, বাবা মা কি কাজকর্ম করে, টাকা পয়সা কি আছে, না বিচার করে যেন সবাই পড়াশোনা পায়, সবাই যেন এডুকেশন পায়। এই ছবিটা বানানোর আমার মূল মোটো এটাই। এই যে চরিত্রগুলো এরা 3জন পাঠ করে, এরা তো স্কুলটা তো বন্ধ হয়ে গেছে, স্কুলটা তো আর খোলেন, কিন্তু ওরা তো স্বপ্ন দেখে ফেলেছে যে ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নার্স হবে। তাহলে এরা কি করবে? তাহলে ওদের স্বপ্নের কারখানা বন্ধ, তাহলে ওরা কি আর হবে না? তো এই যে সবাই এডুকেশন পাক, আজকে এই যে ডিজিটাল ডিভাইড, অ্যান্ড্রয়েডের জন্য সবাই পড়াশোনা করতে পারছে না, সবার বাড়িতে হয়তো মেরে কেটে, সব বাড়িতেও নেই বলছি, মেরে কেটে হয়তো একটা অ্যান্ড্রয়েড ফোন, বাড়ির বাবা বা মা কাজের জন্য এখন ওই জিপে, ফোন পে দৌলতে ব্যবসার কাজের জন্য ফোনটা নিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। এরা হয়তো বাস্তবে এরা অনেকটা প্রিভিলেজড, যে বাড়িতে একাধিক অ্যান্ড্রয়েড ফোন পাচ্ছে বা ডিজিটালি পড়াশোনা করতে পারছে, নানান অ্যাপে পড়াশোনা। কটা বাচ্চা পাচ্ছে আমাদের পশ্চিমবাংলায়? অনেকজনই পাচ্ছে। তাহলে তারা কি, ইন্টারভিউ যখন নিচ্ছি, চাকরিহারারা দাদা আন্দোলন করছে, আমি ওখান থেকে মানে শিক্ষকরা ওখানে রাস্তায় বসে, তো আমাদের গল্পে আরেকটি বাচ্চা আছে যে মাস্টার হতে চায়, সেও স্বপ্ন দেখছে, তাহলে কি সে স্বপ্ন দেখবে? তুমি তোমার এই হিরো হিরোইনদের জোগাড় কিভাবে করলে? রিহার্সাল নিয়েছো, অনেক একটা ওয়ার্কশপ করেছো, একটা অডিশন হয়েছিল অনেক বড়, ওখান থেকে এই 3 রত্নকে বাছা হয়। তুমি কি কি বিষয় নির্ধারণ করেছিলে বাছার আগে? আমি না অডিশনে না, আমি ঠিক ওরকম টিপিক্যাল অডিশন নিই না। তো আমি ওদের সঙ্গে, ওদের মনে থাকবে আমি জেনারেলি একটু কথাই বলেছিলাম, কিছু সেরকম ভাবে বোধহয় করতে টরতেও বলিনি, বলেছিলাম কি পারিস বল, হ্যান ত্যান, গল্প করেছিলাম খানিকক্ষণ, কথা। সেইটা থেকে আমি একটা আন্দাজ করতে পারছিলাম যে এবার আমি ওদেরকে গড়ে নিতে পারবো, আমি তৈরি। কারণ এরপরে তো ওয়ার্কশপটা শুরু হবে, সেটা আমাকে কৃষ্ণেন্দু হেল্প করেছে, মানে আমাদের থিয়েটারের কৃষ্ণেন্দু।
একটা রেগুলার ওয়ার্কশপ করাতো, তারপরে ওরা ওদের মতন করে ওরা- ওরা সবাই মানে ওরা কেউ শান্ত নয়, সেটা আমার কাছে অ্যাডভান্টেজ ছিল। মানে আমার কাছে সেটা খারাপ লাগার নয়, কারণ আমার শান্ত হলে আমার কঠিন হতো কাজটা। তুমি এটাই চাইছিলে এরা actually, দুজন দুরন্ত হয়তো করাটা একটু, তোমার চাইছিলে। পাশের দুজন একটু বেশি শান্ত, ও নয় একদমই, হুম, কিন্তু সেটাতে আমার সুবিধা হয়েছে, তিনজনেই খুব শান্ত নয়, তাতে ওরা ইজিলি অনেক মোল্ড হয়ে গেছে, নরম মাটিগুলো রাইট। বানিয়ে ফেলা গেছে খুব তাড়াতাড়ি। তো ভয় পেয়েছিলে যখন তোমাদের বলছিল এরকম করো এই ডায়লগটা বলো? না না, কি মনে হয়েছিল প্রথম দিন বড় ক্যামেরা দেখে? কি মনেটা হয়েছিল? মনে হয়েছিল মানে আমি প্রচন্ড খুশি হয়েছিলাম, কারণ আমার বাড়িতে যারা আছে তারা আমায় প্রচন্ড সাপোর্ট করতো আর বলতো একদিন তোকে আমি টিভিতে দেখবো, সিনেমা হলে দেখবো। সেটা আজ আমার সফল হলো। ওরা সবাই কিন্তু থিয়েটার করে, আচ্ছা, ওরা সবাই থিয়েটার করে। তুই কোন গ্রুপে করিস না? আমি তাপসদার, তাপস। হ্যাঁ, ও করে বিডন স্ট্রিট শুভম, আচ্ছা, ও ইচ্ছে মতোই চিলড্রেন্স উইং এ থিয়েটার আচ্ছা। করে। মানে ও আগেও একটা অনলাইন আমাদের তখন কোভিড এর সময় না ওয়ার্কশপ হয়েছিল একটা, তখন করেছিল। এই যে পুরো সিনেমাটা শুটিংটা হলো, সৌরভ দাকে দেখে কি ভয় পেয়েছিলে? মানে কি মনে হয়েছিল দেখে? আমি একটুও পাইনি, কিন্তু সৌরভ স্যার কারণে অকারণে ভালোবেসে, দোষে তো হবেই, অকারণে কারণে সব কিছুতে আমাকে মানে ভালোই বিচ্ছিরি এটা তিনজনের বকাটা ও তুই খেয়েছিস। হ্যাঁ, মানে বেশি বকাটা আমি খেয়েছি, কিন্তু স্যার আমি যে স্যার যে আমাকে ভালোবাসে সেটা ওই বকার মধ্যেই বোঝা গেছে। মানে এসে এসে বকছে, এই কি বিচ্ছিরি, মানে ভালোবেসে বকছে। মানে খুব খুব মজা করে তোমরা এই পুরো বিষয়টাকে শেষ করেছো, এটা বোঝা আনন্দ যাচ্ছে। না থাকলে তো সম্ভব না, রাইট। এদের নিয়ে কাজ করা ক্লান্ত পরিশ্রম শুটিং এর, বুঝতেই পারছো, এবং সেটা ওরা করছে। কতদিনে পুরো বিষয়টা শুট কমপ্লিট করতে পেরেছো তোমরা? 14-15 দিন, মানে সেটা শুটিং, তার আগের তো একটা লম্বা 3 মাসের। তোমরা নিউ টাউন ওই বাড়িটা কিভাবে জোগাড় করলে এবং এই গল্পটা কি ছিল? হ্যাঁ, তো ওইটাই পারমিশন নিয়ে যেভাবে জোগাড় করার নিয়ম কানুন হয়েছিল, তো ওইটাতে আমরা 6 তলাটায় না শুট করছিলাম। 6 তলা না, 4 তলায় আরো উঁচু, 4 তলায় উঁচু উঁচু দেখা যেত। যাই হোক, এরকম একটা হবে আর কি, মানে হ্যাঁ, মানে অনেকটা উঁচু বিল্ডিং এর একটা মাঝামাঝি কোনো ফ্লোরে ছিলাম আর কি, যেটা থেকে ভালো মানে স্কাই ভিউটা বা সিটিস্কেপটা দেখা যায়। তো ওইখানে আমরা লম্বা দিন শুট করেছি ওইখানে, কারণ ওইখানটাতেই এই ডাক্তার, ইঞ্জিনিয়াররা, নার্স মিলে ঠিক করে যে ওদের বস্তিতে যেহেতু অনেকজন চিকিৎসা না পেয়ে মারা যায়, তো ওরা ঠিক করে আমরা আমাদের মতন করে একটা হাসপাতাল বানাবো যাতে আর কেউ বিনা চিকিৎসায় মারা না যায়। তো তো এই চিন্তা ভাবনাগুলো তো আমরা বড়রা অনেক সময় করে উঠতে পারি না, কিন্তু ওরা বানাচ্ছে এটা শুনে মনে হবে হাস্যকর, ওরা আবার হাসপাতাল বানাবে কি করে। তো সেটাই এই ছবির লড়াই, মানে এইটাই স্বপ্ন পূরণের। হ্যাঁ, সেটা খুব স্মার্ট বেসিক্যালি। কেমন লেগেছে সকলের সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করা? সিনেমা করছো, সিনেমাতে দুদিন পর বড় পর্দায় দেখা যাবে। আরে ওকে বলো, দাঁড়া। ভালো লেগেছে, মানে আমারও তোমার মতোই। কাকা বলছে কবে তোকে টিভিতে দেখবো, ওই সিনেমাটা তো রিলিজ হচ্ছে, তাহলে এই সিনেমাটা কবে হবে, এত প্রশ্ন বাড়িতে। তারপর তোমরা তো আমাদের এত প্রশ্ন করো, আর কিছু বলার নেই। তোমরা মানে কারা? এই যে হ্যাঁ, মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ আছে। যাই হোক, এখন থেকেই নায়িকা হলে তো ব্যাস। যাই হোক দাদা, তোমার তো সব কাজে দেবদীপদা একটা থাকে। ও হ্যাঁ, ওর থেকে জিজ্ঞাসা করবো। ওর থেকে জিজ্ঞাসা আমি যেটা করছি সেটা হলো, বাড়ির লোক কতটা এক্সাইটেড তোমাকে বড় পর্দায় দেখবে? বাড়ির লোক তো মানে হাই লেভেলের এক্সাইটেড, যে আমি মানে একটা আগে মুভি করেছিলাম ওই এগরোল খেতে খেতে এপার থেকে ওপার হওয়া, বাট সেটা টেকনিক্যালি বন্ধ হয়ে গেছে, সেটা আর দেখায়নি। কেটে দিয়েছে। হ্যাঁ, তো সেটাতে দুঃখ পেয়েছিলাম, কিন্তু এবার 16ই মে হবে, 23 মে মানে হতো আর কি 16ই মে। তো সবাই মানে ধরো মানে 10 তারিখে এত এক্সাইটেড হয়ে গেছে, আর মাত্র 6 দিন, আর তারপর কিছুদিন পরে খবর এলো 23 তারিখ হবে। তখন একটু দুঃখ হলো, আবার একটু খুশি হলাম যে আর একটু বাড়লো, আরো মানে প্রমোশন হয়তো হবে, আরো দেখা হবে। তারপর আজকেই তো লাস্ট। আর এটা বলতে চাই যে এই পুরো সিনেমাটা করে আমার তো এমনি খুব ভালো লেগেছে, আর প্রথমবার পুরো মানে মুভিটায় মেন রোল করছি। আর এই পুরো সিনেমাটা এই যে সৌরভ স্যার, রানা স্যার ওখানে আছে, আর আমার মা বাবা, এই তিনজন যদি না থাকতো আমি আর
হ্যাঁ ওই চারজন সরি অঙ্ক এটা তো অঙ্ক আছে। তারপর এই তিনজন এই চারজন না থাকলে আমি এত দূর করতে পারতাম না, এই পুরো সিনেমাটা আমার হতো না। বুঝতে পারছেন, দে আর ভেরি মাচ এক্সাইটেড। সকলে হলে গিয়ে দেখুন, ছোট ছোট বাচ্চাদের পারফরমেন্স শুধু নয়, একটা সুন্দর মিষ্টি গল্প। যাক, সৌরভদার কাছে একটা প্রশ্ন আমার জিজ্ঞাসা করার থাকে। সৌরভদা, সব কাজে দেবদীপ দা, তোমরা কি সিন্ডিকেট চালাচ্ছ নিজেদের মধ্যে? আমরা আমাদের নেপোটিজম আছে, নেপোটিজম ব্যাপার মানে চলছে। আমরা সেই ক্যাপ্টেন হুডা থিয়েটার থেকে শুরু করেছি, তারপরে না দেবদীপ আমাকে ছেড়েছে না আমি দেবদীপকে ছেড়েছি। আমাদের খান আটেক নাটক হয়ে গেল বোধহয় একসাথে, সিরিজ আর সিনেমা মিলালে দুটো হয়ে গেল, মানে খোলামকুচি। তারপরে না আমি না দেবদীপের যেটা নেই সেটা হলো দেবদীপের পিআর নেই। হ্যাঁ, দেবদীপ পিআরে দুর্বল, মানে দেবদীপও আমার ব্যাপারে তাই বলে। হ্যাঁ, যে এই সিনেমা জগতে কি অনেক পিআর করতে হয়, ঠিক, একদম ঠিক। প্রচুর জায়গায় গিয়ে মেলামেশা করা আমি পারি। আমি ব্যক্তিগতভাবে একদম, আমি কোনো প্রিমিয়ার, আমি না ওই খুব লোক সমাজে উইক, মানে আমি আমার ফ্র্যাটার্নিটিতে স্ট্রং, কিন্তু আমি কিছু জায়গা না ফেক কিছু জিনিস দেখতে পেলে আমি একটু দূরে চলে যাই। আমি বুঝতে পারছি যে যারা হেসে ভালো বলছে সেটা ভালো না, বাইরে গিয়ে আমার নামে গালাগালি করে। এবং গালাগালিটা যে দেয় সেটাও আবার আমি জানতে পারি। হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি যে পুরোটা ফেক চলছে। কিছু মানুষজন তো খুব কাছের, যারা খুব অনেস্টলি বলে, তাদের সঙ্গে অনেস্টলি আলোচনা করি, সমস্যা নেই, কিন্তু আমি ওটা পারি না। কিন্তু দেবদীপের সঙ্গে আমার সুবিধা যেটা হয় জেলিং, এটা একটা মানসিক ম্যাচ হয়, যে আমি যেটা চাইছি ও সেটা ডেলিভার করছে, বা ও একটা জিনিস লিখলো বা সুর করলো, আমি কোনো কিছু না ভেবে বলে দিতে পারছি ভালো লাগে, চেঞ্জ করো, বলো এটা। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমাদের প্রতিটা প্রজেক্টের মুখে দেবদীপের সঙ্গে আমার যা ঝগড়া হয়, মনে হবে আমাদের দুজনের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে। আমার থিয়েটার গ্রুপের বাকিরা জানে সেই মুহূর্তগুলো, যে আর বোধহয় সৌরভদা আর দেবদীপদার কোনো সম্পর্ক থাকে না। এই লেভেলের ঝগড়া হয়, অঙ্ক কি কঠিনও হয়েছে। মানে খোলামকুচির গান তো রীতিমতো হিট, আমি রিলস ভিডিও সবকিছুতে সবাই পোস্ট করে। তো হোপফুলি এই গানগুলো ছড়িয়ে যাবে আগামী কয়েকদিনে। তো দেবদীপের সঙ্গে এই জেলিংটা খুব স্ট্রং হয়, এবং দেবদীপ খুব এক্সপেরিমেন্টাল কাজ করতে ভালোবাসে। দেবদীপ খুব নতুন, দেবদীপ খুব ভালো লেখে, এবং দেবদীপ সব রকম জিনিস পারে। ওকে দিয়ে সব রকম জিনিস করানো হয়। মানে তুমি তো আমাদের রিসেন্ট থিয়েটারটাও দেখলে, ওখানে যে লাস্ট গানটাও তুমি শুনলে, একদম অন্য জনারের একটা গান করেছে। তো এবং এখানেও নচিদাকে দিয়ে একদম নচিদার মতন করে একটা গান করেছে। এই গানটা ইনফ্যাক্ট আমি শুনেছিলাম দেবদীপ দা লিলুয়া বুক ফেয়ারে একটা অনুষ্ঠান করতে গেছিল, আমার সাথে দেখা হয়, দেন আমাকে আলাদা করে গানটা শোনালো লিরিক্সটা। মানে আই ওয়াজ কোয়াইট স্টান্ট যে দেবদীপ দা এইরকম লিরিক্স লিখেছে এবং সেটা নচিকেতা এইভাবে গেয়েছে, এটা অন্য রকম বিষয়। সবদা, আমার যে শেষ প্রশ্ন, ভয় লাগছে না মানে বাংলা ছবির যে অবস্থা, স্পেশালি এটা তো মানবে, সত্যি কথা বলতে অনেক প্রিমিয়ার থেকে এখন ডাকাডাকি হয়, কিন্তু যাওয়ার ওই উৎসাহটা পাই না, বিকজ এই সিনেমাগুলো সিনেমা হয়ে উঠছে না, মানুষ পছন্দ করছে না। ব্যবসায়ী ভাবে সিনেমা রিলিজের পর থেকেই এত টাকা রোজগার হয়েছে এরকম পোস্ট হয় বিভিন্ন ক্ষেত্রে। তোমার কি ভয় লাগছে? সত্যি মিথ্যে এবং নির্দিষ্ট কিছু সাংবাদিক এটা থাকে যারা শুধুমাত্র ওই ছবিগুলোরই প্রমোশন করে, এই থাকে এরকম বিষয় থাকে, আমি আর গভীরে বলছি না। তোমার কি ভয় লাগছে ছবির রিলিজটা পিছিয়ে দেওয়া এক সপ্তাহ, এটা কি কিছুটা ভয়ের কারণে? না, ভয়ের কারণে নয়, আমরা সত্যিই চাইনি, কারণ একেন রিলিজ ছিল 16 তারিখ, এখানে ছোটরা দেখবে। হ্যাঁ, তো আমরা একদমই চাইনি যে, খুব স্বাভাবিকভাবে একটা সপ্তাহের মধ্যে একটা ফ্যামিলি থেকে সব ছোট একসঙ্গে যাবেন। তো হয় অঙ্ক কি কঠিন দেখতে আসবে, না হয় একেন দেখতে যাবে, তার থেকে বেটার দুটোই দেখতে যাক। মানে এইভাবে সবাই ভাববে কিনা আমি জানি না। তো এটা তো আমি রানাদা যখন আলোচনা করেছি, এটা আমাদের মাথায় স্ট্রাইক করেছে। সেটা যদি যারা খুব স্ট্রং পক্ষ, তারা মনে হয় ভয় পিছিয়ে যাবে, তাতে আপত্তি নেই, তাতে যদি ভাবে। আর আমি ভয় পাই না। তো ছবিটা অনেস্টলি বানিয়েছি, ছবিটার বানানোয় যারা পাঠ করেছে, ডিওপি, এডিটর, মিউজিক, প্রোডিউসার টিম, কালারটা খুব সুন্দর, ট্রেলারের কালার কারেকশনটা তোমরা খুব ভালোভাবে যত্ন করে করেছো। এটা তো ওইগুলোতে আমিও একটু বেশি খুঁতখুত করি, অঙ্কিত খুব খুঁতখুত। আমি এটা দেখেছি যে তুমি খোলামকুচির মতো একটা গ্রেডিং রাখার চেষ্টা করেছো বিভিন্ন ট্রেলারে, আমি এটা যেটা বুঝলাম। এবার এই জায়গা থেকে ভয় নেই আমার, মানে সবাই খুব অনেস্টলি কাজটা করেছি, এবং এই কাজটা সবাই অনেস্টলি কাজ করে, যে যাই সিনেমা বানায় অনেস্টলি বানায়, কেনই বা ডিসঅনেস্টলি বানাবে। কিন্তু এটা আমার মন বলছে এটা তো মানুষের গল্প বলা হচ্ছে, এটা এডুকেশন ফর অল এর কথা বলা হবে। এটা যেমন ছোটরা তাদের কিছু বন্ধু বান্ধবদের স্বপ্ন পূরণের গল্প হিসেবে দেখতে পাবে,
আবার যাদের ছোটদের বাবা মায়েরা দাদা দিদিরা দেখতে আসবে তারা একটা সোশ্যাল ইমেজ নিয়ে বাড়ি যাবে যে আমরা কি পরিস্থিতির মধ্যে ফেস্টিভ্যালেও তো আছি। বিভিন্ন জায়গায় প্রশংসিত প্রচুর হয়েছে। প্রশংসা পেয়েছি, মানে ইফিতে ছোটবেলা থেকে শুনতাম বা যখন থেকে বুঝতে হুম। শিখেছি ইফি মানে হচ্ছে এ তো কোনোদিন পাবো না, এত বড় বড় সিনেমা হুম। পায়, মানে এ তো কারা কারা পায় আর কি। ইফি হুম। গোয়া মানে ইন্ডিয়ান প্যানোরামা, মানে আমি কল্পনা করতে পারিনি হুম। যখন লিস্ট বেরিয়েছে হুম। যে ইন্ডিয়ান প্যানোরামাতে অঙ্কুই কঠিন সিলেক্টেড। আমরা মানে আমি মানে ব্লোন অ্যাওয়ে আর কি, মানে হুম। আমার জীবনে সব পেয়ে গেলাম এর মতন হুম। মনে হয়েছিল। চেন্নাই, হায়দ্রাবাদ, প্যারিসের মবলা সব জায়গায় হুম। মানে মবলাতে নমিনেটেড হচ্ছেটা আমাদের কাছে হিউজ হিউজ। হাতে গুনে কিছু বাংলা ছবি নমিনেটেড হয়, তো এই এত জায়গায় প্রশংসা পেয়েছে। আমার ধারণা ঘরের মাঠে মানুষজন মন্দ বলবে না, মানে হুম। আমার সবার কাছে রিকোয়েস্ট যে দেখুন, বাজে বলুন, আমার আপত্তি নেই, সবাই দেখুন। রাইট। হলে আসার প্রবণতা তো কমছে ফল মানুষের। ফল পাওয়া নিয়ে অভিযোগ নিয়ে এখনো অব্দি আসেনি তোমাদের? এখনো তো পৌঁছয়নি সেই অবধি, আমি জানি না কি পাবো ফাইনালি হল। হ্যাঁ। চেষ্টা চলছে, হুম। বৃহস্পতিবার বুঝতে পারবো, হুম। শুক্রবার রিলিজের আগে। আর এখন তো পরিচালকদের একটা ক্ষোভের জায়গা যে নন্দন পাওয়া যাচ্ছে না কেন? আমি জানি না, এই ছবি তো নন্দনে সারা থাকা উচিত। ভারতবর্ষের ফেস্টিভ্যাল ঘুরে এলো, হুম। আমরা তো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল পাইনি। হুম। আমি জানি না নন্দন পাবো কি পাবো না। পেলে কিছু স্টুডেন্ট, আমরা যখন নন্দনে হুম। সিনেমা দেখতাম পয়সা ছিল না বলেই তো নন্দনে দেখতাম, রাইট রাইট, সেই একদম ব্যবস্থা ঠিক। তো আমাদের ছিল যে একটা হুম। কম পয়সায় 4K আউটপুট দেখার। তো প্রচুর স্টুডেন্টরা অঙ্ক কি কঠিন দেখা থেকে বঞ্চিত হবে, হুম। প্রচুর বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা দারিদ্রতায় অনেকেই মাল্টিপ্লেক্সে সিনেমা হলে ঠিক। দেখতে যেতে পারে না, তারা নন্দনে দেখতে হুম। পেতো যদি আসে। যদি না অপ্ট করা হয় হুম। অঙ্ক কি কঠিনকে, সেই মানুষগুলো দেখতে পাবে। এটা Right. কষ্ট হবে, আফসোস থাকবে হুম। সেই মানুষগুলোর জন্য যারা প্ল্যান করেছিল নন্দনে দেখবে, কারণ কম পয়সা। রাইট। সৌরভদার সাথে কথা বলতে ভালো লাগে একটাই কারণ, যে সৌরভদার সাথে অনেক কিছু নিয়ে কথা বলা যায়, মানে রাজনীতি, সময়, সমাজ, সিনেমা, গল্প, গান, একটা প্যাকেজ সৌরভ পালোধি, এবং থিয়েটার নাটক তো নিঃসন্দেহে আছেই। আপনারা অঙ্ক কি কঠিন দেখলে আমার দৃঢ় বিশ্বাস সৌরভ পালোধির ওই প্যাকেজটাকেই খুঁজে পাবেন যেখানে সমাজের কথা বলা হয়, ভবিষ্যতের কথা বলা হয়, স্বপ্নের কথা বলা হয়। অঙ্ক কি কঠিন দেখুন, 23 তারিখ রিলিজ হচ্ছে। কোন হলে চলছে কি চলছে না এসব প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা গৌণ। যেখানে হচ্ছে সেখানে দেখুন, পরের সপ্তাহে দেখবেন অনেক বেশি হলে এই সিনেমা চলছে। বাংলা ছবির পাশে দাঁড়াতে বলছি না, ভালো গল্পের পাশে দাঁড়ান। আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টের যেমন পাশে দাঁড়িয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদেরও পাশে দাঁড়ানোর সময় একদম। ভীষণ মাত্রায় এটা। দেখুন অঙ্ক কি কঠিন, 23 তারিখ। অসংখ্য ধন্যবাদ সৌরভ দা, Thank you. ধন্যবাদ সকলকে। আর এই হিরো হিরোইনদের পারফরমেন্স তো দেখতেই হবে, এইগুলোকে আপনারা প্লিজ মিস করবেন না, এটা আমার অনুরোধ। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।